আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি প্রত্যেকদিন একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা একটা বলতে পারেন এটা না জানা একটা বিষয় অনেকে জানে না বা ভুল জানে, জেনে অনেক সমস্যা তৈরি হয়। আমাদের ভ্যাট সিস্টেম এরকম অনেক বিষয় আছে যে মানুষে জানে না বা বোঝে না বা ভুল বুঝে সমস্যা তৈরি হয়। তো সেরকম একটা বিষয় এখন আলোচনা করব। আমরা আমরা সাধারণভাবে আমরা অনেকে মনে করি যে হাসপাতালে ভ্যাট নাই, এগ্রিকালচার আইটেমে ভ্যাট নাই, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট নাই, এরকম আমরা মনে করি। কথা সঠিক আবার সঠিক না, দুটাই বলা যায়। এক্সপ্লেন করতে হবে, আমি সেই এক্সপ্লেনেশনে যাব না। আজকের পয়েন্ট হলো যে এইরকম ভুল ভ্রান্তি থেকে কি সমস্যা তৈরি হয়। ভ্যাট কোনো প্রতিষ্ঠানে ভ্যাট নাই, ভ্যাটের কাঠামো ঠিক এরকম না। ভ্যাটের কাঠামো হলো যে ভ্যাট হচ্ছে পণ্যের উপরে ভ্যাট, সেবার উপরে ভ্যাট, আমদানি পর্যায়ে ভ্যাট, উৎপাদনে ভ্যাট, ট্রেডিংয়ে ভ্যাট, সেবা প্রদানে ভ্যাট। সুনির্দিষ্ট পণ্যের উপরে ভ্যাট আছে বা নাই, সুনির্দিষ্ট সেবার উপরে ভ্যাট আছে বা নাই। হয় আমদানিতে ভ্যাট আছে, উৎপাদনে নাই, উৎপাদনে ভ্যাট আছে, আমদানিতে নাই, ট্রেডিং এ ভ্যাট আছে, উৎপাদনে নাই। এইভাবে বুঝতে হয় ভ্যাট আছে কি না, সেটা এইভাবে বুঝতে হয় যে সুনির্দিষ্টভাবে এই পণ্যটার উপরে, এই সেবাটার উপরে এই জায়গায় ভ্যাট আছে কি না, এভাবে বুঝতে হয়। সাধারণভাবে এগ্রিকালচারের আইটেমে ভ্যাট নাই, হাসপাতালে ভ্যাট নাই, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট নাই, এইরকম ব্রড কথা সঠিক না। এরপরে আসল কথায় আসি, যেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো মাঝে মাঝে এরকম সমস্যা হয় যে কোনো একটা হাসপাতালের ভিডিএস অডিট করা হয়েছে। তো অডিট করা হলে তখন মালিক মনে করে যে হাসপাতালে তো ভ্যাট নাই, তো আমার অডিট হলো কেন, আমাকে ভ্যাট দিতে হবে কেন। তো এটা নিয়ে এরকম ধারণা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে, হাইকোর্টে মামলাও হয়েছে বলে আমি শুনেছি আর কি। তো আমার পয়েন্ট আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, আমি আরো একটু এক্সপ্লেন করে বলি। সেটা হলো যে ভ্যাটের মূলত দুইটা মেকানিজম, একটা হলো ভ্যাট দেওয়ার সাধারণ পদ্ধতি, আর একটা হলো ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, উৎসে ভ্যাট কর্তন। তো এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে উৎসে ভ্যাট কর্তন করার দায়িত্ব আছে। সাধারণ ভ্যাট নাই সেটা কথা ঠিক, কিন্তু উৎসে ভ্যাট কর্তন করার দায়িত্ব আছে, ভিডিএস ডিডাকশন করার দায়িত্ব আছে। ভিডিএস ডিডাকশন কি সেটা আপনারা অনেকে জানেন, তারপরও আমি একটু এক্সপ্লেন করে বলি। সরকার কিছু প্রতিষ্ঠানের উপরে ভিডিএস ডিডাকশন করার দায়িত্ব দিয়েছে, ভ্যাট উৎসে কর্তন করতে হয়। এই প্রতিষ্ঠানগুলো হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, লিমিটেড কোম্পানি, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, আর হলো বার্ষিক 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। এই যে আমি যে কথাগুলো বললাম, এখন এই মাত্র বললাম, এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করে তারা হলো উৎসে কর্তনকারী সত্তা। ভিডিএস তাদেরকে কাটতে হবে। তো ভিডিএস কখন কাটতে হয়? যখন সে পারচেস করে পেমেন্ট করে, পেমেন্ট করার সময় দেখতে হয় যে ভিডিএস রুল এখানে প্রযোজ্য কিনা, এখানে ভিডিএস কাটতে হবে কিনা। তো ধরুন একটা হাসপাতাল যদি লিমিটেড কোম্পানি হয় তো সে ভিডিএস ডিডাক্টিং অথরিটি। একটা হাসপাতালের যদি বার্ষিক টার্নওভার অর্থাৎ বার্ষিক সেল যদি 10 কোটি টাকার বেশি হয় তাহলে সে ভিডিএস ডিডাক্টিং অথরিটি। স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং তদূর্ধ্ব অর্থাৎ নিম্ন মাধ্যমিক এবং প্রাইমারির উপরে দায়িত্ব নেই, কিন্তু মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভিডিএস ডিডাকশন করার দায়িত্ব আছে। সকল এনজিওর উপরে ভিডিএস ডিডাকশন করার দায়িত্ব আছে। তো আমরা হাসপাতাল নিয়ে কথা বলতেছিলাম। তো সাধারণত মানুষের ভিতরে ধারণা হলো যে হাসপাতালে তো ভ্যাট নাই। একসময় ভ্যাট ছিল, একসময় হাসপাতালের উপরেও ভ্যাট ছিল। এই হাসপাতালের যে সেবাগুলো, প্যাথোলজিক্যাল টেস্ট এবং আদার যে সেবাগুলো দেয়, এর উপর একসময় ভ্যাট ছিল। পরে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়, এই লিটিগেশনে সরকার হেরে যায়। সম্ভবত 2006 সালে এই মামলায় সরকার হেরে গেছে। তারপরে হাসপাতালের সেবার উপরে ভ্যাট নাই, কথা ঠিক, হাসপাতাল সেবার উপরে ভ্যাট নাই। কিন্তু হাসপাতাল যদি লিমিটেড কোম্পানি হয়,
হাসপাতালের যদি বার্ষিক সেল যদি 10 কোটি টাকা বা তার বেশি হয়, তাহলে সেই হাসপাতাল হলো ভিডিএস উইথহোল্ডিং অথরিটি। ভিডিএস উইথহোল্ডিং অথরিটি অর্থাৎ ভ্যাটের উৎসে কর্তনকারী সত্তা, তাকে ভ্যাট উৎসে কর্তন করতে হবে, তাকে ভিডিএস রুল অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা পারচেজ করার সময় যখন পেমেন্ট করবে তখন ভিডিএস রুল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে যদি ভিডিএস প্রযোজ্য হয় সেটা উৎসে কর্তন করতে হবে। এই ভ্যাট আছে, এই ভ্যাট এটা হাসপাতালের আছে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, একটু আগেই বললাম যে মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আছে। কোনো এগ্রিকালচারাল কোনো আইটেমের ক্রয় বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠান যদি লিমিটেড কোম্পানি হয়, যদি বার্ষিক অথবা যদি বার্ষিক বিক্রয় 10 কোটি টাকার বেশি হয়, তো সে প্রতিষ্ঠান উৎসে কর্তনকারী সত্তা ভিডিএস উইথহোল্ডিং এন্টিটি, তাকে ভিডিএস উইথহোল্ড করতে হবে, ভিডিএস উইথহোল্ড করা শিখতে হবে। তাহলে আমার আজকের যে পয়েন্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হলো, পয়েন্টটা হলো যে অনেকে মনে করে যে আমার তো ভ্যাট নাই, তাহলে কেন এই ভ্যাট অডিট হলো কেন? তো আপনার স্বাভাবিক ভ্যাট নাই সে কথা ঠিক, আপনি যে পণ্য সেবা সেল করেন তার উপরে ভ্যাট নাই সে কথা ঠিক, কিন্তু আপনার প্রতিষ্ঠান যদি ভিডিএস উইথহোল্ডিং এন্টিটি হয়, তাহলে আপনার ভিডিএস উইথহোল্ড করার দায়িত্ব আছে। ভ্যাট অফিস এই অডিট করে, মাঝে মাঝে ভ্যাট অফিসে ভিডিএস উইথহোল্ডিং এর অডিট করে। তো অডিট করলে তখন এই যেসব ক্ষেত্রে ভিডিএস কাটা হয় নাই সেগুলো আবার হিসাব করে, সেখানে অনেক সমস্যা আছে। তো সমস্যা সেগুলো মোকাবেলা করতে হবে। তো তাহলে আজকের মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা হলো যে আপনার পণ্য সেবার উপরে ভ্যাট নাই, কিন্তু আপনি ভিডিএস উইথহোল্ডিং এন্টিটি, আপনাকে ভিডিএস উইথহোল্ড করতে হবে, এই বিষয়টা অনেকে জানে না। অনেকে না জানার ফলে অনেক সমস্যা তৈরি হয়। তো এখন এটা জানবে কে? এটা আমি বলি, আমার মতামত হলো যে প্রতিষ্ঠানের প্রধানকে, যিনি উদ্যোক্তা, তার পক্ষে এত কিছু জানা সম্ভব না। একটা প্রতিষ্ঠানকে অনেক আইন কানুন পরিপালন করতে হয়, তাকে ভ্যাট আইন পরিপালন করতে হয়, তাকে ইনকাম ট্যাক্স আইন পরিপালন করতে হয়, তাকে কাস্টমস আইন, তাকে কোম্পানি আইন, শিল্প আইন, পরিবেশ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, শ্রম আইন, আরো কত আইন তাকে পরিপালন করতে হয়। এই এত কিছু তো একজন উদ্যোক্তার পক্ষে জানা সম্ভব না। উদ্যোক্তার কাজ করে, উদ্যোক্তা কিভাবে একটা উদ্যোগকে সফল করবেন তিনি সেই কাজ করেন। আর এই যে আইনের যে কমপ্লায়েন্স গুলো, এই জন্যে তাকে প্রফেশনাল রাখতে হয়। তিনি অ্যাকাউন্ট্যান্ট রাখেন, তিনি ভ্যাট কনসালট্যান্ট রাখেন, তিনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার রাখেন, তিনি আরও যে সমস্ত প্রফেশনাল দরকার হয় তাদেরকে রাখেন। তো আমার পয়েন্টটা হলো, এই প্রফেশনালদের জানতে হবে যে ভ্যাটের বিধিবিধান। এই সমস্ত প্রতিষ্ঠানে এখনো ভ্যাটের খুব ভালো প্রফেশনালরা এমপ্লয়েড না। আরও পেছনে বলতে গেলে বলতে হয় যে সারা দেশেই ভ্যাটে এখনো খুব ভালো প্রফেশনাল শ্রেণী গড়ে ওঠেনি। আমাদের দেশে এখনো এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্টের সংখ্যা 500-র কাছাকাছি, এত কম। আইটিপি আছে প্রায় 23,000, সিএনডি এজেন্ট আছে প্রায় 13,000। তো এই এত কম হলো আমাদের এই ভ্যাট কনসালটেন্টের সংখ্যা। তো এই জন্যে আমাদের ভ্যাট প্রফেশনাল বাড়াতে হবে। আমি নিজে একজন ভ্যাট ট্রেনার, আমি ভ্যাট ট্রেনিং দিয়ে আমি মূলত এই ভ্যাট প্রফেশনাল তৈরি করার চেষ্টা করতেছি, যাতে একটা ভালো ভ্যাট সিস্টেম রান করা যায়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার বক্তব্যের মেইন কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হলো, আমাদের ভ্যাট সিস্টেমে যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্ত সমস্যার মধ্যে একটা সমস্যা হলো যে নলেজ গ্যাপ। আমাদের প্রফেশনাল নাই। তো আমাদের প্রফেশনাল তৈরি করতে হবে, আমাদের পরিপূর্ণ সঠিক নলেজ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমরা একটা কমপ্লায়েন্ট একটা ভ্যাট সিস্টেম আমরা স্থাপন করতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন একটা ইস্যু নিয়ে আসবো, একটা সমস্যা বা একটা বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।